দেয়ার ইজ এ স্ট্রং ফ্রেন্ডশিপ ড্যাশ তাসকিয়া এন্ড নাজিহা, মানে টেক সামওয়ান টু টাস্ক, এই কথাটি মানে কি? এটা একটা বলছে আই ড্যাশ নিউজ পেপার্স এভরিডে, বলছে 3/4 অফ দ্য আর্থ সারফেস ড্যাশ ওয়াটার। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ি থেকে স্বাগত জানাচ্ছি। আমি জিহাদ স্যার। আপনারা প্রত্যেকে অবগত আছেন যে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য বিগত বছরের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্ন সমাধানের আমাদের যে আয়োজন ভিত্তিক যে নিয়মিত রেকর্ড ক্লাস, সেই রেকর্ড ক্লাস আজকে আপনাদেরকে আমি স্বাগত জানাই। এবং আজকে যে সেশনটি আছে এই সেশনে বেসিক্যালি আমরা বিগত বছরের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্ন সমাধানের যে পর্বটি আছে এই পর্বে 2022 সালের অফিসার জেনারেলের যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি আমি সলভ করব। বিশেষ করে আমি যদি ইংরেজি পড়াই আপনাদেরকে, সো ইংরেজির যে সেগমেন্টটা আছে সো এই সেগমেন্টটা আপনাদের কাছে আমি ডিসকাস করব। তাহলে চলুন আমরা এখনই আলোচনাতে চলে যেতে চাই। আপনাদেরকে আমি আবার বলছি, আমাদের আজকের যে পুরো আলোচনার জুড়ে আমরা যে ব্যাপারটি নিয়ে বেসিক্যালি কথা বলবো সেটা হলো যে ব্যাংকের যে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নের আয়োজনের 2022 সালের ওজি বা আমরা বলি অফিসার জেনারেলের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সলভ করতে চাই। এবং এই প্রশ্নগুলোর মাধ্যমে কোন টপিক কতটা গুরুত্বপূর্ণ এবং গ্রামাটিক্যাল টপিকগুলো ধরে ধরে কি কি লাগবে কি কি লাগবে না সেই তথ্যগুলো আপনাদের কাছে আমি আলোকপাত করবো। এবং পাশাপাশি আমি সেই ফোকাল পয়েন্টগুলো অ্যাড্রেস করবো যে জিনিসগুলোতে যদি আপনারা যদি এমফাসিস করতে যদি পারেন আপনাদের আপকামিং যে ব্যাংকের যে পরীক্ষাগুলো আছে সেই জিনিসগুলোতে আপনারা পিক করার একটা চান্সেস ক্রিয়েট হবে বলে আমি বিশ্বাস রাখি। তাহলে চলুন আমরা আমাদের আজকের সেশনে আসতে চাচ্ছি। সো লেটস স্টার্ট আওয়ার সেশন। দেখুন এখানে বলছি যে নেইদার রানা নর হিজ ফ্রেন্ডস ড্যাশ গিলটি, বলছে এখানে রানাও না তার বন্ধু না, কেউই কি গিলটি ফিল করে না আর কি, বা মানে তার মধ্যে আমরা গিলটি দেখি নাই, ওটা মানে ওই জিনিসটা আমরা বাদ দিই, ঠিক আছে। সো দেখুন আপনারা প্রত্যেকে অবগত আছেন আমরা সাধারণত একটা জিনিস দেখাই এই আইদার ডট ডট অর, কি বলছে এখানে either dot dot or neither dot dot nor, ঠিক আছে। এই যে নিয়মটা আছে এই নিয়মের ক্ষেত্রে বা এই যে কোঅর্ডিনেটিং কনজাংশনের যে নিয়মটি আছে এই নিয়মের ক্ষেত্রে আসলে ভার্বটি বসাতে হয় শূন্য স্থানের কাছের সাবজেক্ট অনুসারে। কি বলছি ভাই, এই যে নিয়মটি আছে এই নিয়মের ক্ষেত্রে আপনারা অলওয়েজ ভার্বটি কিভাবে বসাবেন, শূন্য স্থানের কাছে যে সাবজেক্টটি থাকবে ওই সাবজেক্ট অনুসারে আমরা বেসিক্যালি কি করব ভার্বটি বসাবো। দেখুন এটা হলো শূন্য স্থান, তাহলে তার কাছে আছে কি এখানে হিজ ফ্রেন্ডস দ্যাট মিন্স কি অনেকগুলো বন্ধু, তার মানে আমার সাবজেক্টটা কিন্তু এখানে প্লুরাল। হিজ ফ্রেন্ডস মানে যেহেতু অনেকগুলো বন্ধু তার মানে আমার এখানে কি সাবজেক্টটা প্লুরাল। সো যেহেতু আমার এখানে সাবজেক্টটা আছে প্লুরাল তাহলে ভার্বটা কিন্তু কি নিতে হবে, প্লুরাল নিতে হবে নাকি। দেখুন আমরা জানি হিজ একটা সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে, ওয়াজ একটা সিঙ্গুলার ভার্ব, হ্যাজ একটা সিঙ্গুলার ভার্ব। সো যেহেতু এই তিনটি ভার্ব অলমোস্ট সিঙ্গুলার আছে আর কিছু দেখা লাগলো না, সো আমাদের এখানে রাইট অ্যান্সার ইজ হিয়ার কি have been found guilty, ঠিক আছে। তাহলে চলুন আমরা তার পরবর্তীতে যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি সলভ করতে চাই। এখানে বলছে আই উইশ আই ড্যাশ অল দ্য কোশ্চেনস কারেক্টলি, মানে আমি আশা করতেছি আমি সবগুলো কোশ্চেনের অ্যান্সার কি করব, কারেক্টলি অ্যান্সার করতে পারবো, ঠিক আছে। সো আমি যদি এই জায়গাটাতে একটু আসতে যদি চাই, আমরা এই আই উইশের যদি নিয়মটা একটু দেখাতে যদি চাই, যদি একটু আমি এখান থেকে খুব ছোট করে লিখে দিব, ঠিক আছে। আমরা উড দ্যাট আই উইশ বা উড দ্যাটের নিয়মটি আমি যদি একটু ব্যাকড্রপ ধরে ডিসকাস করি, ঠিক আছে। এই উড দ্যাট বা আই উইশ এর পরবর্তী অংশটা কি হয় জানেন, সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট বসে, ঠিক আছে। উড দ্যাট বা আই উইশ এর পরবর্তী পার্টটুকু কি লিখতে হয় সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট অথবা মানে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের বেস ফর্ম ওইভাবে হতে পারে। সো আমি শুধুমাত্র জেনারেলটাই দিলাম, দুটি একেবারে মেইন যে ফাংশনাল যে জায়গাটা সেটা এখানে দেখলাম, ঠিক আছে। এবং একটা কথা মনে রাখবেন এই উড দ্যাট এবং আই উইশ, এই উড দ্যাট এবং আই উইশ যে জায়গাটি আছে এই জায়গাটি বেসিক্যালি একটা বাক্য ব্যবহার করা হয় অসম্ভব ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করার ক্ষেত্রে। এই উড দ্যাট এবং আই উইশ কথাটি বেসিক্যালি একটা বাক্যে ব্যবহার করা হয় অসম্ভব ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করার ক্ষেত্রে, ঠিক আছে। সো কাজেই আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। সো দেখুন এখানে আই উইশটা আছে, দেন এখানে একটা সাবজেক্ট পেয়েছি, তার পরবর্তী ঘরটা কিন্তু কি লাগবে, পাস্ট ইনডিফিনিট লাগবে, ঠিক আছে। সো আসুন দেখুন এখানে কিন্তু পাস্ট ইনডিফিনিট নেই, এখানেও পাস্ট ইনডিফিনিট নেই, এখানেও পাস্ট ইনডিফিনিট নেই। সো অ্যাজ শুধুমাত্র বি ছাড়া অন্য কোনো অপশনে পাস্ট ইনডিফিনিট নেই, তাহলে আমরা কিন্তু কি ইজিলি আমরা আমাদের এই প্রশ্নটির অ্যান্সার বের করে ফেললাম, ঠিক আছে। সো আমি এই যে দুটি প্রশ্ন সলভ করেছি এই দুটি প্রশ্নের আলোকে যে তথ্যটুকু আপনাদের কাছে আমি অ্যানসার করতে চাই বা শেয়ার করতে চাই সেটা হচ্ছে দেখুন এই যে নিয়মগুলো এগুলো কিন্তু রাইট ফর্মস অফ ভার্বের একটা একেবারে বেসিক রুলস। আর এই টুলগুলো যদি আপনারা যদি একটু ভালো করে যদি বেসিক গ্রামার যদি দেখেন তাহলে কিন্তু আপনারা কি
পরীক্ষার হলে গিয়ে মানে সাফার করতে হবে না, ঠিক আছে। সো কাজের জিনিসগুলোর প্রতি আমরা একটু এমফাসিস দিব। ওকে, সো নেক্সট প্রশ্নে চলে যান। বলছে দেয়ার ইজ এ স্ট্রং ফ্রেন্ডশিপ ড্যাশ তাসকিয়া এন্ড নাজিহা। মানে বলছে তাসকিয়া এবং নাজিহার মধ্যে একটা স্ট্রং ফ্রেন্ডশিপ আছে। এখানে দুজন বন্ধু বা বান্ধবীর কথা বলা আছে, বা দুজন বোনের কথা বলা আছে, বা দুজন মানুষের কথা বলা আছে। আপনারা একটা তথ্য সবাই মানে অলমোস্ট জানেন, বিটুইন এন্ড অ্যামং যে নিয়মটা আপনারা জানেন, ঠিক আছে। সো আমি একটু বলি, when we have compared only two things or persons, when we have compared only two things or persons, at that time আমরা কোনটাকে পিক করব? বিটুইন। and when we have compared more than two things or persons, at that time আমরা কি নিব? among নিব। হ্যাঁ, among নিব, ঠিক আছে। সো আসেন আমি যদি বলি only two, অর্থাৎ যখন কোনো কিছুর ক্ষেত্রে শুধুমাত্র দুজনকে বোঝানো হয় তখন আমরা বিটুইনকে পিক করব, ঠিক আছে। আর যখন কোনো কিছুর ক্ষেত্রে কি মোর দ্যান টু, যখন কোনো কিছুর ক্ষেত্রে মোর দ্যান টু কোনো কিছুকে, সেটা হতে পারে ব্যক্তি, হতে পারে বস্তুকে পিক করা হয়, তখন আমরা সেখানে কি বসাবো? এবং বসাবো, ঠিক আছে। সো এখানে দেখুন একেবারে স্পষ্টতই তাসকিয়া আর নাজিয়া দেওয়া আছে। দুজন মানুষকে বলা আছে যে দুই বোন বা দুই বান্ধবী বা দুজন মেয়ের মধ্যে একটা স্ট্রং ফ্রেন্ডশিপ আছে। সো এখানে যেহেতু তারা স্পেসিফিকলি বা স্পষ্টতই বলে দিয়েছে, দুজন, সো তাহলে কিন্তু আর দেরি না করে কি ডিরেক্টলি আমরা বিটুইনে চলে যেতে চাই। আবার আরেকটা কথা বলে রাখি, এখানে যেহেতু কি নেই, এখানে যেহেতু এমন নেই, এ কারণে আপনি চাইলে ডিরেক্টলি বিটুইন বসায় দিয়ে চলে যেতে পারেন। সো অ্যাজ ইউ থিঙ্ক সো, ঠিক আছে। সো তাহলে আমরা তার পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু দেখি। হ্যাঁ, কারণ আপনারা জানেন যে ব্যাংকে কিন্তু প্রচুর পরিমাণ কি মুখস্থ বিদ্যা টাইপের প্রশ্ন পড়ে, যেমন ইডিয়মস অফ ফ্রেজ, সিনোনিম অ্যান্টোনিম, কারেক্ট স্পেলিং, এই জিনিসগুলো লট অফ পড়ে, ঠিক আছে। বলছে রুল অফ থাম, হোয়াট ডাজ রুল অফ থাম মিনস, মানে রুল অফ থাম মানেটা কি এখানে ওরা জানতে চাইছে, ঠিক আছে। সো রুল অফ থাম মানে হলো, মানে এটাকে কি বলা হয়, এটাকে আসলে অনেকভাবে এই জিনিসটাকে আমরা ডেসক্রিপ্ট করতে পারি, কিন্তু এই যে বাক্যটি আছে, যদি আমরা এই জায়গার আলোকে যদি একটু মানে আলোচনা করতে যদি চাই, এটাকে বলতেছে কোন একটা জিনিসকে কি করা, মেজার করা বুঝে আর কি। রুল অফ থাম মানে হলো কোন একটা জিনিসকে বাস্তবতার পরিপ্রেক্ষিতে মেজার করাই হলো কি রুল অফ থাম, ঠিক আছে। মানে প্র্যাকটিক্যালি বা বাস্তবিকতার মাধ্যমে কোন একটা জিনিসকে মেজার করা হলো আপনাদের রুল অফ থাম, ঠিক আছে। সো আমরা একেবারে স্পেসিফিক এখানে কি, এতে কি বলা আছে, টু কমপ্লেইন উইথ এংরি ইমোশন, এটা না। টু গিভ অ্যাপ্রুভাল, এখানে আসলে অ্যাপ্রুভাল গিভ করার কোনো কিছু না। আর জেনারেল গাইডেন্স ফর মেকিং আর ডিসিশনস, এটাও না, একটা জেনারেল গাইডেন্স না, এটা মানে হলো কোন একটা জিনিসকে বাস্তবতার পরিপ্রেক্ষিতে কি করা, মেজার করা, ঠিক আছে। সো আমরা এখানে কিনতে পারি টু মেজার সামথিং, ওকে। এখানে বলা হয় যে ল্যামেন্ট, এই কথাটা কিন্তু মানে ইংরেজি সাহিত্যে যারা এটাকে কি বলা হয়, লিটারি টার্মস যারা ভালো করে পড়েছেন বা যারা ইলিজি পড়ছেন, সুগীতি পড়ছেন, তারা এই তথ্যটা বিশেষ করে যারা বিসিএস এর যারা প্রিপারেশন নিয়েছেন বা নিয়েছিলেন, সো তারা কিন্তু এই শব্দটার সাথে মোটামুটি পরিচিত। আমরা যারা বিসিএস এ যারা প্রিপারেশন নিয়েছি তারা কিন্তু ইলিজি পড়ছেন, তো ইলিজি থেকে যারা ইলিজি পড়তে গেলে এই তথ্যটা আছে। এই যে ল্যামেন্ট, এই ল্যামেন্ট মানে হলো শোক, আহাজারি বা ক্রন্দন বলতে পারি, ঠিক আছে। কথা কি বুঝতে পারছেন? শোক, আহাজারি বা ক্রন্দন বলতে পারি। আর এই ল্যামেন্ট থেকে, ইলিজি থেকে কিন্তু কি বাংলা সাহিত্যে কি আসছে, মরচিয়া সাহিত্য আর কি, ঠিক না। এরকম আমরা ওখানে না যাই, যেহেতু শব্দ অর্থ আসছে ডিরেক্টলি। এখানে যদি স্পেসিফিকলি যদি বলি, এখানে বলছে এটা সিনোনিম চাইছে। দেখুন, ডিলেট মানে আনন্দ, রিজয়েস মানে আনন্দ, এক্সল্ট একবার উল্লাসিত হয়ে পড়া, ঠিক আছে। তো তিনটা একরকম। আর বিমোয়ান, শোক, ক্রন্দন একেবারে কি খুবই নিস্তব, মানে আপনি একবার কাতর হয়ে যাওয়া, ঠিক আছে। সো যেহেতু এখানে সিনোনিম চাইছে, যেহেতু সিনোনিম এখানে চেয়েছে, সো আওয়ার রাইট অ্যান্সার ইজ কি বিমিয়ন, ঠিক আছে। একটা কথা আপনাদেরকে আবার বলি, ধরুন আপনি যখন পরীক্ষার হলে যখন আপনি যাবেন, দেখবেন কোনো কারণে যদি আপনার এই উপরের যে প্রশ্নটি থাকবে, প্রদত্ত প্রশ্নের যদি অ্যান্সার যদি আপনার যদি কোনো কারণে মনে না থাকে, তখন আপনি যদি চান আপনি সেটাকে একটা কৌশলে সলভ করতে পারবেন। এই যে তিনটা, ধরুন আপনি এটা জানেন, উপরটা জানেন না, কিন্তু এইটা একরকম অ্যান্সার, এটা সরি এইটার অর্থ একরকম, মানে এইটা তিনটা কিন্তু দেখতে একই রকম মনে হচ্ছে। তো তিনটার অর্থ যেহেতু দেখতে একই রকম মনে হচ্ছে, তার মানে উপরটা অ্যান্সার, ঠিক আছে। এইভাবেও চাইলে কি আপনারা চাইলে এটাকে অ্যাড্রেস করতে পারেন, বাট এক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার চান্সেস থাকে। বাট খুবই কেয়ারফুল, যখন আপনি পারবেন না, কমফোর্ট জোনে আপনি তখন যাবেন, ঠিক আছে। একেবারে শুরুতেই যদি সব কোশ্চেন যদি এইভাবে যদি করেন তাহলে কিন্তু হবে না,
ওকে, নেক্সট বলছে একে ফজলুল হক, মানে আমরা যাকে বলি শেরে বাংলা একে ফজলুল হক ওয়াজ দ্য টাইগার অফ বেঙ্গল। ঠিক আছে, তাকে বলছে যে বাংলাদেশের মানে টাইগার। ঠিক আছে, ঠিক আছে, তাকে বলা হয় বাংলার বাঘ। ঠিক আছে, আপনারা জানেন যে বাংলার বাঘ কাকে বলা হয়? শেরে বাংলা একে ফজলুল হককে। ঠিক আছে, উনি অনেকগুলো কারণে বিখ্যাত, কিন্তু আমরা এখানে একটু আসতে চাই, এটা হলো ইংরেজি লিটারেরি টার্মসের একটা প্রশ্ন, লিটারেরি টার্মস থেকে দেওয়া হয়েছে। সো বা এটাকে ফিগার অফ স্পিচ অনেকে অ্যাড্রেস করে থাকেন, যেটাই বলুক না কেন। সো এখানে বলছে, দেখেন এখানে একটা ব্যক্তি একে ফজলুল হক, মানে অনেক বড় পলিটিশিয়ান আমাদের এই অঞ্চলে। ঠিক আছে, সো এই একজন ব্যক্তিকে টাইগারের সাথে কম্পেয়ার করছে, বাট কিন্তু এখানে কিন্তু কম্পারিজনের কিন্তু কোনো ওয়ার্ড নাই। একটা ব্যক্তি যাকে টাইগারের সাথে কম্পেয়ার করছে, বাট এখানে কিন্তু কি নাই, কম্পারিজনের কোনো ওয়ার্ড নাই। এই কারণে এটাকে আমরা কি দিতে পারি, তার জন্য আমি একটু বিস্তারিত ভাবে একটু পড়াতে চাই। একটু আসেন সিমিলি আর মেটাফোরটা কি, যেহেতু মোটামুটি কাছাকাছি দুইটাই। দেখুন সিমিলি মানে হলো উপমা, ঠিক আছে, আর মেটাফোর মানে হলো তুলনা। সরি, মেটাফোর মানে হলো রূপক। একটু দাঁড়ান, মেটাফোর মানে হলো রূপক। এখন এই সিমিলির কাজের তুলনা করা, মেটাফোরের কাজের তুলনা করা, ঠিক আছে। সিমিলি এবং মেটাফোর মোটামুটি সেম অ্যাজ থিং, বাট শর্ত হলো এই সিমিলির ক্ষেত্রে, সিমিলি চেনার ক্ষেত্রে তুলনা জ্ঞাপক যে ওয়ার্ড গুলো আছে, এই যে as dot dot as, such as, namely, resemble, এই যে ওয়ার্ড গুলো আছে, এই ধরনের তুলনা জ্ঞাপক ওয়ার্ড গুলো অবশ্যই সিমিলির সাথে থাকতে হয়, আদারওয়াইজ কিন্তু সিমিলি হবে না। আর মেটাফোরের ক্ষেত্রে শর্তটা কি, উনি তুলনাটা করবে কিন্তু তুলনা জ্ঞাপক ওয়ার্ডটা থাকবে না। ঠিক আছে, উনি তুলনাটা করবে কিন্তু তুলনা জ্ঞাপক কি থাকবে না, কোনো ওয়ার্ড থাকবে না। ধরেন আপনারা বলবে ইউ আর এ হিল, বলবে আপনি একটা পাহাড়। দেখেন আমি একটা ব্যক্তিকে পাহাড়ের সাথে আমি কম্পেয়ার করে ফেলছি, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু তুলনা জ্ঞাপক কোনো ওয়ার্ড এখানে নাই। এখানে কিন্তু কি তুলনা জ্ঞাপক কোনো ওয়ার্ড এখানে কি নাই। আর একটু এখানে দেখেন, ধরুন আমি বললাম যে ইউ আর as tall as, ধরেন আমি এখানে কি বললাম, ইউ আর as tall as, ধরেন আমি কি বললাম, ধরেন আয়রন। আর লম্বা তো লম্বা হলে আমি কি বলতে পারি, হিলি বললাম, পাহাড়ি বললাম, যে আপনি পাহাড়ের মতো লম্বা। দেখুন আমি একটা ব্যক্তিকে এখানে পাহাড়ের সাথে কম্পেয়ার করছি, বাট এখানে সবচেয়ে বড় যে ইনগ্রেডিয়েন্টটা এখানে কিন্তু এই দেখা যায় তুলনা জ্ঞাপক যে ওয়ার্ডটা আছে। সো এই যে সিমিলি এবং মেটাফোরের মধ্যে একেবারে বেসিক যে পার্থক্যের জায়গাটা, সেটা হলো এখানে তুলনা জ্ঞাপক ওয়ার্ডগুলো যদি দৃশ্যমান যদি থাকে, সেক্ষেত্রে আমরা তাকে সিমিলি হিসেবে কাউন্ট করবো। বাট যদি তুলনা জ্ঞাপক ওয়ার্ডগুলো দৃশ্যমান না থাকে, যদি আমাদের এই তুলনা জ্ঞাপক ওয়ার্ডগুলো দৃশ্যমান না থাকে, তাহলে আমরা তাকে হিসেবে কাউন্ট করব, মেটাফোর হিসেবে কাউন্ট করব। ঠিক আছে, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু কি বলি, লাইফ ইজ মানি, জীবনী টাকা। আমি জীবনকে এখানে টাকার সাথে কম্পেয়ার করছি, বাট এখানে কিন্তু কি নাই, এখানে কিন্তু তুলনা জ্ঞাপক কোনো ওয়ার্ড আসলে এখানে নাই। এখানে কিন্তু কি নাই, তুলনা জ্ঞাপক ওয়ার্ড এখানে নাই। সো তাহলে একটু এখানে যদি আসি, বলছে একে ফজলুল হক ওয়াজ দা টাইগার অফ বেঙ্গল, মানে একে ফজলুল হককে আমরা কি বাংলার বাঘ হিসেবে আখ্যায়িত করি। তো একজন ব্যক্তিকে বাঘের সাথে কম্পেয়ার করছে, দুটি ভিন্ন জিনিসের মধ্যে কম্পেয়ার করা হয়। সিমিলি তো দুটি ভিন্ন জিনিসের মধ্যে কম্পেয়ার হয়, মেটাফরও দুটি ভিন্ন জিনিসের মধ্যে কম্পেয়ার করা হয়, ঠিক আছে। বাট শর্ত হলো এখানে কিন্তু তুলনা জ্ঞাপক কোনো ওয়ার্ড নেই, এই কারণে এটা একটা মেটাফর, ঠিক আছে। সিমিলি তো না। পার্সনিফিকেশন মানে কি, পার্সনিফিকেশন মানে হলো বস্তু কাজ করবে। আমরা এক কথা যদি বলে থাকি, একটা প্রাণীর বস্তুকে প্রাণময় করে তোলা হয়, ঠিক আছে। আমি কি বললাম, মোবাইল ফোন বাজে, বাঁশি বাজে, ওই মধুর লগনে, আমরা এই ধরনের কথা বলতে পারি, ঠিক আছে। আর অ্যালিউশন মানে কি, মানে পরোক্ষ উল্লেখ বা ইনডাইরেক্ট রেফারেন্স, আমরা সেটা বলতে পারি। সো আমরা একেবারে শুধু আমি এখানে যদি আসতে চাই, যেহেতু কম্পারিজনটা করছে, কোনো তুলনা জ্ঞাপক ওয়ার্ড নাই, সো ইট মাইট বি কি মেটাফর। ওকে, সেক্রেড একটা শব্দের অর্থ চেয়েছে এবং বিপরীত অর্থক শব্দ সিক্রেট। এই সিক্রেট যে তথ্যটা আছে, এটা হলো পবিত্র বা ধর্মীয়। আমরা এটাকে কি বলতে পারি, পবিত্র হিসাবে বর্ণনা করতে পারি, নাকি পবিত্র বলতে পারি। হ্যাঁ, পবিত্র বা আমরা ধর্মীয় হিসাবে বলতে পারি, ঠিক আছে। ওকে, সো দেখেন এখানে কি বলছে, পিওর হলো খাঁটি, অ্যাকসেপ্ট অর্থ কি বিতাড়িত, আর ইনভায়াবল মানে কি, কোনো কিছু আপনার ভায়াবল বা জুৎসই না হওয়া, নাকি বলছে। আর এই যে ব্লাসফেমাস, এই ব্লাসফেমাস মানে কি, ধর্মকে নিন্দা করা আর কি, ঠিক আছে।
ধর্মদ্রোহিতা। ব্লাসফেমাস কথার অর্থ কি? ধর্মদ্রোহিতা। সো দেখেন এখানে কিন্তু চাইছে কি, বিপরীত শব্দ চাইছে। সো ব্লাসফেমাস হলো এই সিক্রেট কথাটির বিপরীতার্থক শব্দ। এই সিক্রেট কথাটির বিপরীতার্থক শব্দ কি? ব্লাসফেমাস, মানে রাষ্ট্রদ্রোহ, মানে ধর্মদ্রোহিতা বা মানে ধর্মকে নিন্দা জ্ঞাপন করা, ওই ধরনের কাজ কারবার, ঠিক আছে। এবং আপনারা জানেন যে যখনই কোনো মানুষ মানে যে কোনো ধর্ম নিয়ে যখন বাড়াবাড়ি করা হয় তার নাম কিন্তু ব্লাসফেমি আইনে মামলা হয়, ঠিক আছে। এই ধর্মদ্রোহিতার আইনে মামলা হয়, ব্লাসফেমাস। ওকে, সো আমরা আরো একটা প্রশ্নে চলে আসলাম। বলা হয়েছে এখানকার এই যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলোর মধ্যে নিচের কোন তথ্যটি মানে অ্যাজ আ প্লুরাল ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়েছে, আমরা সেটা একটু এখানে দেখাতে চাই, ঠিক আছে। সো একটু আসুন আমরা কি কি জানি একটু যদি দেখাই। যদি কখনো কোনো একটা ওয়ার্ডের শেষে আইএস থাকে, তার প্লুরাল করতে হলে ইএস লিখতে হয়, ঠিক না? তখন সেটা হয়ে যায় প্লুরাল। দেখেন এখানে আইএস, তার মানে এটা আইএস মানে এটা সিঙ্গুলার। আইএস আছে মানে কি? এটাও সিঙ্গুলার, ঠিক আছে। তার মানে এই দুইটা সিঙ্গুলার। হ্যাঁ, ওকে। যদি কখনো কোনো একটা ওয়ার্ডের শেষে কি থাকে দেখেন, ইএক্স থাকে বা আইএক্স থাকে। যদি কখনো কোনো একটা ওয়ার্ডের শেষে ইএক্স থাকে বা আইএক্স থাকে, তাহলে প্লুরাল করতে দুই ভাবে করা লাগে। আমি দুইটাই একটু লিখে দিচ্ছি এখানে, তাহলে আপনারা পুরো অপশনটা ধরতে পারবেন। আইএক্স বা ইএক্স থাকলে কোনো ওয়ার্ডের শেষে তার দুই ভাবে প্লুরাল করা হয়। হয় এটাকে কেটে দিয়ে তার পরিবর্তে আইসিইএস, অথবা যা আছে তার সাথে ইএস যোগ করতে হয়। তার মানে দেখেন এখানে যেহেতু ইএক্স আছে, এটা কিন্তু সিঙ্গুলার হিসেবে আছে, ঠিক আছে, কারণ এটা প্লুরাল ফর্ম হলো ইন্ডিসেস অথবা ইন্ডেক্সেস। এন্ড লাস্ট ওয়ান ইজ হলো, এটা হলো সিঙ্গুলারের রো, এটা হলো প্লুরালের রো, ঠিক আছে। এন্ড লাস্ট ওয়ান ইজ হলো, যদি কখনো কোন একটা ওয়ার্ডের শেষে যদি অন থাকে, তারে প্লুরাল করতে হলে তার কেটে দিয়ে এ লিখতে হয়। অন থাকলে কেটে দিয়ে কি লিখতে হয়? এ লিখতে হয়। অন থাকলে কেটে দিয়ে কি লিখতে হয়? এ লিখতে হয়। ধরুন আমরা এখানে কি বললাম? রেমন। এখানে অন আছে না, এটাকে যখন প্লুরাল করতে যখন বলবো আরে ওয়াই রে র্যাম, আরে অন থাকলে অনটা কেটে দিয়ে কি হবে? এ র্যামা। এখানে ছিল কিন্তু ক্রাইটেরিয়ন, ক্রাই, দেখেন ক্রাই, TERION, এখানে ছিল ক্রাইটেরিয়ন, ঠিক আছে। আর এই অনটা যখন কেটে দিয়ে যখন এই অনের পরিবর্তে যখন এ লিখছে, তখন সেটা ক্রাইটেরিয়া হয়ে গেছে, অর্থাৎ এটা হয়ে গেল প্লুরাল। সো আমাদের অ্যান্সারটা তাহলে কি হচ্ছে? ক্রাইটেরিয়া, ঠিক আছে। সো আমি রিপিট পুরোটা আবার একটু বলছি। আইএস থাকলে কেটে দিয়ে ইএস করলে সেটা প্লুরাল হয়ে যায়। আইএক্স বা ইএক্স থাকলে তাকে প্লুরাল করতে হলে হয় কেটে দিয়ে আইসিইএস, অথবা যা আছে তার সাথে ইএস করলে সেটা হয়ে যায় প্লুরাল। কোন একটা ওয়ার্ডের শেষে যদি থাকে অন, তাকে প্লুরাল করতে হলে কি লাগে? কি লাগে? এখানে ছিল ক্রাইটেরিয়ন, এখানে হয়ে গেছে কি ক্রাইটেরিয়া। ওকে, সো যদি আমি আপনাদেরকে এখানে এতটুকু বুঝাতে পারি, পরবর্তী প্রশ্ন চলে যান, ঠিক আছে। একটু দেখুন এখানে বলছে, দ্য স্কাউটস ইন মাই স্কুল ওয়ার শিওর টু ভিজিট দ্য ফ্লাডেড টাউন, দ্য কন্ডিশন ড্যাশ ওয়াজ নট নোন। হ্যাঁ, বলছে এই ঘটনাটা মানে এই যে সিচুয়েশনটা মানে স্কাউটটা মানে আপনার কোথায় মানে আপনার এই যে স্কাউটের এখানে যে স্কাউট ভিজিটের যে কথাটা বলা হচ্ছে, এটা হলো ফ্লাডেড টাউনে আসলে তারা শিউলি গিয়েছিল, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে যে ব্যাপারটা হলো, এটা যে কন্ডিশনারটা, এটা আসলে আগে থেকে তারা জানতো না, ঠিক আছে। তো আগে থেকে যেহেতু জানতো না, এখন এখানে একটু দেখুন। প্রথমত এটা যেহেতু কন্ডিশন, একটা বস্তু, সরি হ্যাঁ, এটা যেহেতু বস্তু কন্ডিশন, তো অবশ্যই এটা কি লাগবে? বস্তুবাচক ওয়ার্ড লাগবে, ঠিক না। আমরা জানি বস্তুর পরিবর্তে ব্যক্তির পরিবর্তন হয় হুজ, দ্যাট তো বস্তু যেতে অবশ্যই হুইচ লাগবে, ঠিক আছে। এতটুকু আপনারা মোটামুটি অ্যানসার থাকেন। এখন ইন হুইচ, এখানে যদি বলতো যেখানে, যদি এখানে ধরেন এখানে যদি আপনাদের কি যদি বলতো যেখানে, তাহলে আমরা কিন্তু ইন কথাটা নিতে পারতাম। আমরা জানেন যে সপ্তমীতে এতে বিভক্তি হয়, সেক্ষেত্রে আমরা ইন নিই। ইন হুইচ যেখানে যদি বলতো, বা ইন হোয়ার হলো আপনার ইউজ করতে পারতেন। এখানে যদি বলছে অফ হুইচ ওয়াজ নট নোন, মানে ওই জায়গাটার কন্ডিশনটা আপনারা আগে থেকে যেহেতু জানতেন না, এখানে র বা এর প্রকাশ করছে, ঠিক আছে। এই কারণেই এখানে আপনারা অফ হুইচ নিতে হবে, ঠিক আছে, যেটা আমরা ষষ্ঠী বিভক্তির প্রিপজিশনের যে রুলসটা সেটা এখানে অ্যাপ্লিকেবল করা হয়েছে, ঠিক আছে। সো আসুন তাহলে তার পরবর্তী জায়গাটা আমরা একটু যদি দেখাই। বলছে ইফ ইউ ওয়ান্ট দ্য জব, যদি আপনি চাকরিটা চান, ইউ নিড টু স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট। দেখেন এখানে যদিও বলছে এটা একটা কন্ডিশনের কোশ্চেন এতটুকু, পরে আবার বলতেছে যে আপনার উচিত ঝুঁকবুঝু কূপ মারা। ঝুঁকবুঝু কূপ মারা মানে বুঝেন, মানে সুযোগ বুঝে করে একটা কাজ করা। এই যে এতটুকু স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, এটা একটা প্রবাদ প্রবচন। এই যে জায়গাটা আছে, এটা একটা প্রবাদ প্রবচন। আর এখন এই প্রবাদ প্রবচনটা কিভাবে সলভ করবেন? এই প্রবাদ প্রবচনটার মানে হলো স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট,
এর মানে হলো কি করা, ঝোপ বুঝে কোপ মারা, ঠিক না? তো দ্যাট মিনস কি, ইউ নিড টু কমপ্লেন দ্য সুপারভাইজার, এখানে কমপ্লেন করতে বলছে না, ইউ নিড টু ডিসাইড হোয়াট টু বিকাম লাইফ। আরে ভাই, সিদ্ধান্তের কোনো কথা এখানে বলেনি। ইউ নিড টু কিপ প্রিপেয়ারিং দ্য জব, এখানে তো প্রস্তুতির কথা বলে নাই। ঝোপ বুঝে কোপ মারতে বলছে ইউ নিড টু অ্যাক্ট কুইকলি while the opportunity is still available, যখনই অপরচুনিটি অ্যাভেলেবল থাকবে আপনি এটা কি করতে হবে, এটাকে আপনি ধরতে হবে, ঠিক আছে? সো দ্য অ্যান্সার ইজ হলো ডি এখানে, ঠিক আছে? ইউ নিড টু অ্যাক্ট, আপনাকে এমন ভাবে কাজ করতে হবে, কুইকলি কাজ করতে হবে যেন কি আপনি অপরচুনিটিটা গ্রিপ করতে পারেন, ধরতে পারেন, ঠিক আছে? আঁকড়ে ধরতে পারেন। ওকে, বলছে আই ক্যান নট হেয়ার হোয়াট ইউ ড্যাশ বিকজ এভরিবডি ইজ টকিং স্লো লাউডলি। বলতেছে যেহেতু সবাই অনেক লাউডলি কথা বলতেছে, এ কারণে তুমি কি বলতেছো আমি আসলে শুনতেছি না, এখানে এই ধরনের ভাবটা প্রকাশ করতেছে, ঠিক আছে? যেহেতু সবাই অনেক লাউডলি কথা বলতেছে, এ কারণে আপনি যেটা বলতেছেন সেটা আমি শুনতেছি না। সো এখানে যদি এটাকে আপনি একটা ক্লজ মার্কার চিন্তা যদি করেন, এটা যেহেতু মানে ফিউচার ইনডিফিনিটি আছে, ঠিক আছে? এটা অবশ্যই সেট নেওয়া যাবে না, ঠিক আছে? কারণ এটা অবশ্যই মানে আপনার ক্লজের ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, আপনার একটা যদি পাস্ট হয় পরবর্তী অংশটুকু বেসিক্যালি পাস্ট নিতে হয়, ঠিক আছে? আর এখানে তো অতীতকালে কিছু বলে নাই, এখন রানিং কাজ কারবার, এটা তো কোনো ভার্ব না, ফাইন ভার্ব তো এটা না, ঠিক আছে? ওকে, সো ইউ উইল বি সেইং আছে, ইউ আর সেইং আছে। দেখেন দুটি ফিউচার কিন্তু সাধারণত পসিবল না। আপনারা যারা সিকোয়েন্স অফ টেন্স পড়ছেন, অ্যাজ পার এ সিকোয়েন্স অফ টেন্স অনুসারে কিন্তু দুটি পারফেক্ট এবং দুটি ফিউচার টেন্স কখনো পসিবল না। প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ কখনো কিন্তু কি দুই অংশেই কি ফিউচার এবং দুই অংশে পারফেক্ট পসিবল না। সো আই ক্যান নট হেয়ার, আমি শুনতে পাচ্ছি না, হোয়াট ইউ আর সেইং, আপনি কি বলতেছেন, বিকজ সবাই জোরে কথা বলছে, এভরিবডি ইজ টকিং সো লাউডলি। ওকে, সো দ্য রাইট অ্যান্সার ইজ হিয়ার কি আ সেইং। ওকে, পরবর্তী প্রশ্নে যদি আসি, বলছে হি এনজয়েড হিমসেলফ, মানে উনি নিজে এনজয় করতেছে ইমেন্সলি এট দ্য পার্টি, মানে উনি পার্টিতে মানে নিজে খুবই প্রফুল্ল, মানে নিজে খুবই মজা করছে আর কি, নিজে আসেন। মানে আমাদের সমাজে এরকম কিন্তু অনেক মানুষ আছেন যারা একটু মানুষের সাথে কম মিশতে চায়, ঠিক আছে? তো তখন তারা কিন্তু কি করে, ও মানে নিজে হাসে আর কি। এখানে নিজে হাসা বলতে উনি আসলে নিজে ওই পার্টিটাতে খুবই মানে আনন্দ পাইছিল, বা খুবই কি পাইছিল, মানে খুবই ভালো ফিল করছে আর কি, ঠিক আছে? এই ধরনের কোনো কিছু বোঝায়। বলছে হি হ্যাড এ হরিবল টাইম, এই এখানে তো হরিবল টাইম, ভয়াবহ টাইম কেন হবে, ঠিক আছে? টেরিবল তো ভয়ানক টাইম তো হবে না এটা, হ্যাঁ? টেরিফাইং টাইম এট দ্য পার্টি। দেখেন এখানে সি এবং ডি এর মধ্যে টেরিফিক টাইম, টেরিফিক এবং টেরিফাইং এর মধ্যে একটু দেখাই। দেখুন এই দুইটার মধ্যে আমরা যদি ফ্রেজের কথা যদি একটু চিন্তা যদি করি, হ্যাড যেহেতু একটা ভার্ব আছে, এটা একটা অবজেক্ট আছে, পুরো একটা অবজেক্ট, এই পুরো একটা ফ্রেজ আছে, ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস কি নাউন যেহেতু আছে, তো এটা একটা ফ্রেজ, ঠিক আছে? আর এখানে একটা আর্টিকেল দরকার ছিল, এখানে যেহেতু নাই, এটা গ্রামাটিক্যালি অংশটুকু মিস্টেক আছে, ঠিক আছে? সো মানে উনি নিজে যে আনন্দ পাইছে, দ্যাট মিনস হলো কি হি হ্যাড এ টেরিফিক এট দ্য পার্টি, মানে উনি খুবই উৎফুল্লকর, বা উনি খুবই কি মানে প্রাণোজ্জ্বল ছিল বা ভিভিড ছিলেন আর কি, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই দ্য আনসার ইজ হিয়ার কি হি হ্যাড আ টেরিফিক টাইম এট দ্য পার্টি। ওকে, তার পরবর্তী যে প্রশ্নটি আছে যদি আমরা সেটা একটু সলভ করতে চাই, বলা হয়েছে হোয়াট ডাজ টেক সামওয়ান টু টাস্ক। বলছে মানে টেক সামওয়ান টু টাস্ক এই কথাটি মানে কি, এটা একটা ইডিয়মস অফ ফ্রেজের একটা প্রশ্ন। সো দেখুন টেক টু টাস্ক বা টেক সামওয়ান টু টাস্ক এই কথাটা একটু তিরস্কার করা, কারোর তিরস্কার করা। টেক সামওয়ান টু টাস্ক কথার অর্থ কি, কাউরে তিরস্কার করা, রিভুক করা, গালিগালাজ করা, ঠিক আছে? কাউকে অবজ্ঞা করা, ঠিক আছে? এটা সো এখানে কি রিভেঞ্জের কথা বলছে না, রিভেঞ্জ না, ফ্রেজের কথা বলে নাই, অ্যাক্টিভিটির কথা বলে নাই, বলছে স্কল্ড সামওয়ান। এখানে স্কল্ড না থেকে কি থাকতে পারে, রিভুক থাকতে পারে, মানে টেক টু টাস্ক কথার অর্থ তিরস্কার করা, এখানে রিভুক থাকতে পারে, স্কল্ড থাকতে পারে, একই কথা। ওকে, আর এই মুখস্থ পাঠটুকু আসলে আলটিমেটলি আপনাদের পড়তে হয় আর কি, ঠিক আছে? এখানে আরেকটা কমন রুল, মানে এই যে জিনিসগুলো আছে সাধারণত ব্যাংকে কিন্তু এতগুলো গ্রামারের প্রশ্ন থাকে না। আমি এখানে মানে একেবারে এটাকে কি বলা হয়, অনেকগুলো গ্রামাটিক্যাল প্রশ্ন দেখলাম এবং সবগুলো কিন্তু খুবই কমন রুল থেকে প্রশ্ন আসছে। সো আমি কি এই জায়গার প্রশ্নটাকে লিখে দিব? আমার মনে হয় লিখিবার প্রয়োজন নেই,
তারপরও আমি একটু দেখাই, জাস্ট মুখে মুখে বলে দিচ্ছি। যদি কখনো কোনো একটা বাক্যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, সাবজেক্ট টু, অবজেক্ট টু, বি ইউজ টু, গেট ইউজ টু, উড ইউ মাইন্ড, মাইন্ড, স্টপ, সাজেস্ট, ওর্থ, ক্যানট হেল্প, কুড নট হেল্প, ঠিক আছে, তারপরে গিভ আপ, এই ধরনের যে ওয়ার্ডগুলো আছে, এই তারপরে অ্যাডিক্টেড টু, অ্যাকাস্টম টু, হ্যাঁ, এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলোর পর যদি কখনো কোনো বাক্যে যদি সামনে যদি কোনো ভার্ব যদি থাকে, তার সাথে অবশ্যই ভার্ব প্লাস আইএনজি নিতে হবে। তার সাথে অবশ্যই কি নিতে হবে? ভার্ব প্লাস আইএনজি নিতে হবে। সো উড ইউ মাইন্ড যেহেতু আছে, অবশ্যই একটা ভার্ব প্লাস আইএনজি লাগবে। উড ইউ মাইন্ড লেন্ডিং মি ইউর পেন, বলছে যদি কিছু মনে না করেন আপনার কলমটা আমার ধার দিয়েন। যদি কিছু মনে না করেন আপনার কলমটা আমাকে ধার দিয়েন। যদি কিছু মনে না করেন 50 টাকা আমাকে ধার দিয়েন। আমরা বলি না যখন দরকার হয়, বা যদি কিছু মনে না করেন আপনার পেন্সিলটা আমাকে একটু দিয়েন, এরকম বলি না, এটাই হলো সেটা। বলছে আই ড্যাশ নিউজ পেপার্স এভরিডে, বলছে আমি আগে পত্রিকা পড়তাম আর কি, বা প্রতিনিয়ত পত্রিকা পড়ি আর কি, ধরনের একটা কথা এখানে বলতে চাইছি, ঠিক আছে। সো এটা একটা কমন রুলের একটা প্রশ্ন, কোনো সমস্যা নেই, আমরা একটু দেখাতে চাই, যদিও এটার একটা মানে ব্যতিক্রম ধর্মী নিয়মই আছে। ব্যাংকের ক্লাস যেহেতু আমি আলোচনা করে দিব কিনা আপনারা যদি বলেন তাহলে করে দিব, কিন্তু একটু দেখাই। দেখুন তো যেহেতু এভরিডে আছে, এটা অবশ্যই পাস্ট টেন্স হবে না, ইউজ টু হবে না, এটা এগিয়ে যাবে। ওকে, তারপর দেখুন এখানে বলছে শুধু ইউজ টু রিড, এটা তো এখানে নেওয়া যাচ্ছে না, গ্রামাটিক্যালি নেওয়া যাচ্ছে না। এখন আপনারা জানেন যে অতীতের নিয়মিত বা অনিয়মিত অভ্যাস বুঝাতে আমরা কি জানি? অতীতকালের নিয়মিত বা অনিয়মিত অভ্যাস বুঝাতে ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা আপনারা জানেন না? এটা আমরাও জানি। অতীতের নিয়মিত বা অনিয়মিত অভ্যাস বুঝতে ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম হয় নাকি? ওকে, এখন এই যে তার আগে যখন বি ইউজ টু থাকে বা গেট ইউজ টু থাকে, মানে এই এখানে বি ভার্ব না থাকে কিন্তু গেটও থাকতে পারে, তখন কি ঘটে আমরা সেই নিয়মটা একটু যদি দেখাই। বা এমনিতে সাধারণত আমরা স্কুল কলেজে পড়ছি বি ইউজ টু এর পর ভার্ব প্লাস আইএনজি, এটা কিন্তু দিস ইজ নট আ রাইট অ্যাপ্রোচ। ধরুন এখানে আমি পুরো নিয়মটা একটু যদি দেখাতে চাই, একটু ছোট করে কালিটা, হ্যাঁ, ইউজ টু, ওকে ফাইন, ইউজ টু নিলাম। তার আগে যদি বি থাকে, বি ভার্ব থাকে আর কি, বি অথবা গেট থাকতে পারে, কোনো সমস্যা নেই। এতটুকু যখন থাকে তখন আমার এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা যদি ব্যক্তিবাচক হয় তখন ভার্ব প্লাস আইএনজি হবে। যদি বস্তুবাচক হয়, যদি সাবজেক্টটা কি হয়, বস্তুবাচক হয়, তখন কিন্তু ভার্বের বেস ফর্ম হবে। দেখেন এখানে আই আছে, আই তো ব্যক্তিবাচক নাকি, এই আই এম আছে, এগুলো বি ভার্ব পাইছেন, ইউজ টু পাইছেন, তার মানে আইএনজি, আই এম ইউজ টু। দেখেন এখানে কিন্তু রিডিং নেই, এটা এই জন্য কাটা, ঠিক আছে। এই হলো আই এম ইউজ টু রিডিং, এটা। বাট বাক্যটা যদি এরকম যদি হইতো, দ্য সিএনজি, the CNG is used to repair oblique repairing, যদি এখানে এটা যদি থাকতো রিপেয়ার অবলিক রিপেয়ারিং, তাহলে আপনারা কি দিতেন? অবশ্যই বেস ফর্ম দেওয়া লাগতো। কারণটা কি? কারণটা হচ্ছে দেখেন আমার এই সাবজেক্ট, এই সাবজেক্টটা যেহেতু বস্তু আছে, অবশ্যই ভার্বের বেস ফর্ম নেওয়া লাগতো, ঠিক আছে। আশা করি একটা নতুন রুলস দেখাই দিলাম ক্লিফস্টোফেলস এর অনুসারে, কারণ এই জিনিসটা আপনাকে জানা লাগবে, এই জিনিসটা আপনাকে জানতে হবে হায়ার ইংলিশে। এটা ঢাকা ইউনিভার্সিটি আইবি বা আমরা ব্যাংকের ক্লাসগুলোতে এই ধরনের ডিপ জিনিসগুলো আলোচনা করি, তবে সচরাচর ইন জেনারেল ক্লাসগুলোতে এই ধরনের তথ্যগুলো আমি অন্তত পক্ষে অ্যাডভান্স লেভেলে না হলে আলোচনাটা করি না, ঠিক আছে। সো আশা করি তাহলে আপনার এই পার্টটুকু ক্লিয়ার। ওকে, হি সেড দ্যাট হি ড্যাশ লাস্ট মান্থ, হ্যাঁ, মানে সে আমাকে বলছে যে সে গত মাসে বিদেশ গিয়েছে। এই ধরনের অতীতকালের দুটি ঘটনার মধ্যে যদি কখনো কার্যক্রম যদি বোঝানো হয়, অতীতকালের দুটি ঘটনার মধ্যে যদি কখনো কার্যক্রম যখন বোঝানো যখন হয়, সেক্ষেত্রে যেটা আগে বোঝানো সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে বোঝানো সেটা পাস্ট ইনডিফিনিট। অতীতকালের দুটি কাজের মধ্যে যে কাজটা আগে বোঝানো হয় সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে হয় সেটা পাস্ট ইনডিফিনিট। ধরেন সে আমাকে বলছে যে সে গত মাসে বিদেশ গেছে। আচ্ছা বলেন, উনি কি আমাকে আগে বলছে নাকি আগে বিদেশ গেছে? অবশ্যই আগে বিদেশ গেছে। তার মানে এই যে বিদেশ যাওয়াটা, এটা হলো পিপি, এটা হলো পাস্ট পারফেক্ট, এটা হলো পাস্ট পারফেক্ট, এটা কি পাস্ট পারফেক্ট, এবং এটা দেখেন অলরেডি পাস্ট ইনডিফিনিট আছে। ওকে, সো দেখুন এটা কিন্তু পাস্ট পারফেক্ট না, এটা হবে না, এটা পাস্ট পারফেক্ট, এটা হবে না, ঠিক আছে। আপাতত এই দুইটা কাটা। এখন এখানে দুইটাতেই দেখেন পাস্ট পারফেক্ট আছে, বাট হ্যাড বিন ইন অ্যাব্রোড হয়, আপনারা জানেন একেবারে সুনির্দিষ্টতা বুঝাতে, বা মানে কোন জায়গার ক্ষেত্রে সুনির্দিষ্ট জায়গা বা স্পেসিফিক জায়গার ক্ষেত্রে কি হয়, টু ব্যবহার করতে হয়। যেমন হি ওয়েন্ট টু কলেজ, হি ওয়েন্ট টু হসপিটাল, এই জন্য হি ওয়েন্ট টু অ্যাব্রোড। এখানে ইনটা হবে না, ইনটা হলে কিন্তু এটাও নিতে পারতাম না, ঠিক আছে, সেটা নেওয়া যাচ্ছে না। কথা কি বুঝতে পারছেন? আর যদি আমরা এই জায়গার স্পেসিফিক যদি গ্রামাটিক্যাল রুলসটা যদি বলি, সেটা হচ্ছে অতীতকালের দুটি কাজের মধ্যে যে কাজটাকে আগে বুঝানো হয় সেটা কি
অতীতকাল দুটি কাজের মধ্যে যেটা আগে বোঝানো হয় সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে বোঝানো হয় সেটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। তাহলে যে কোনো কোশ্চেন আপনি সলভ করতে পারবেন। হি ভোড টু ড্যাশ হিজ ফাদার্স ডেথ, মানে উনি শপথ করছে সে তার পিতার মৃত্যুর প্রতিশোধ নেবে, যেমনটা মানে এই যে হ্যামলেট নিয়েছিল, ঠিক না? হ্যামলেট মানে ওনার ছেলে নিয়েছিল, সো তদ্রূপ এমনই, বা আপনারা তো এটাই করেন, মানে প্রতিশোধ পরায়ণতা কিন্তু এটা আমাদের মানে হিউম্যান সাইকোলজির একটা পার্ট, মানে এটাই তো নাকি। সো হি ভোড টু আছে, এটা খালি টু যেহেতু আছে অবশ্যই একটা ভালো বেস ফর্ম লাগবে নাকি। ও মা, তো রিভেঞ্জ মানে সে প্রতিশোধ নিবে না, তো সব অ্যাভেঞ্জ 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 ফর, এটা হবে না। আবার এই দুটো হবে না, দুটো সেম, হ্যাঁ, তো এই দুটো না। রিভেঞ্জ তার মানে হি ভোড টু, উনি শপথ নিছে রিভেঞ্জ ড্যাশ হিজ ফাদার ডে, সে তার পিতার মৃত্যুর বদলা নিবে, সে তার পিতার মৃত্যুর প্রতিশোধ নিবে আর কি, ঠিক আছে? এটার জন্য সে একটা প্রতিশোধ করছে, বা উনি খুবই ডিটারমাইন্ড ভাবে একটা সিদ্ধান্ত নিয়েছে নাকি। আসুন দেখুন, এখানে বলছি নিচের কোনটা কি বিপরীতার্থক শব্দ, কার একটা শব্দ না, আমার ইনডিফারেন্ট অর্থ উদাসীন বা উদাসীনতা। ইনডিফারেন্ট অর্থ কি? উদাসীন। ইনডিফারেন্ট এমন একটা তথ্য, এই শব্দটার অর্থ কি? উদাসীনতা। ইনডিফারেন্ট কথাটার অর্থ কি? উদাসীনতা নাকি। এখন এটার কি বলছে? বিপরীতার্থক শব্দ। দেখেন, ডিসিমিলার উদাসীনতাই বুঝায়, অ্যাপ্যাথেটিক উদাসীনতা বুঝায়, ডিফারেন্ট ভিন্ন, এই দুইটা মোটামুটি এই দুইটার সাথে যায়। বাট কেয়ারিং মানে কিন্তু কারো কেয়ার করা, যত্নশীল হওয়া। সো যেহেতু বিপরীতার্থক শব্দ চাইছে, তার মানে অ্যান্সার হলো ডি। তিনটা কিন্তু একরকম হয় না এখানে, ঠিক আছে? একটু এই জন্য একটু ধরে রাখবেন, একটু ইয়ে করবেন। এখানে বলতেছে যে আপনি কোথায় জন্মগ্রহণ করছেন, এই যে বাক্যটা আছে, এই বাক্যটার অ্যাকচুয়াল মিনিং ইজ আপনি কোথায় জন্মগ্রহণ করছেন। এখন একটা কথা মনে রাখবেন, জন্মগ্রহণ কিন্তু আমি আমাকে দিইনি, বা আমরা আমাদেরকে দিইনি, আমাদেরকে জন্মগ্রহণ করছেন কি, জন্ম দিয়েছেন আমাদের পিতামাতা নাকি। সো একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে জন্মগ্রহণ করা কিন্তু আজীবন প্যাসিভ হয়। জন্মগ্রহণ করা আজীবন প্যাসিভ হয়। এখন জন্মগ্রহণকে আজকে করছি নাকি আগে করছি? আগে যেহেতু করছি, বাক্যটা পাস্ট ইনডিফিনিট হবে। কিসে হবে? পাস্ট ইনডিফিনিট হতে হবে। কিসে হতে হবে? পাস্ট ইনডিফিনিট হতে হবে। এখানে কি পাস্ট ইনডিফিনিট আছে? এখানে কি পাস্ট ইনডিফিনিট আছে? দুইটি পাস্ট ইনডিফিনিট আছে নাকি? ওকে, এখন দেখেন এই যে হয়ার অক্সিলারি ভার্ব সাবজেক্ট, ইউর ব্রাত না তো, ইউ আপনি কোথায় জন্মাইছেন, ইউ আসার এর সাথে আর লাগবে, তার মানে ওয়ার ইউ বর্ন, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, ঠিক আছে? সাফরেজ এটা একটা শব্দের অর্থ। হ্যাঁ, এই তথ্যটা আমি যখন পড়েছি, আমি ডেইলি স্টারে কোন জায়গায় একটা কলাম বা কোন একটা ইকোনমিস্টের কোন একটা কলাম পড়তে গিয়ে সাফরেজ কথাটার অর্থ দেখি যেটা রাইট টু ভোট দেওয়া আছে, ঠিক আছে? সো সাফরেজ মানে হলো ভোটার অধিকার বা ভোটাধিকার বলি আমরা যাকে। সাফরেজ একটা ওয়ার্ড, এই শব্দটার অর্থ কি? ভোটাধিকার বা ভোটের অধিকার, ঠিক আছে? রাইট টু ভোট, এটা মনে রাখবেন। সো এখানে আমরা আরো একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, বলছে দেয়ার ইজ আ ব্রেক থ্রু ইন দ্য নেগোসিয়েশন বিটুইন দ্য রিবেল গ্রুপ অ্যান্ড দ্য গভর্নমেন্ট। বলছে সরকার এবং বিদ্রোহী গ্রুপের সাথে একটা ভালো কি হয়েছে, নেগোসিয়েশনটা একটা ভালো পর্যায়ে গেছে, একটা ব্রেক থ্রু করছে। এখানে বলছে এই যে রিবেল গ্রুপ, বিদ্রোহী গ্রুপের সাথে সরকার গ্রুপের কি নেগোসিয়েশনটা একটা ব্রেক থ্রুর পর্যায়ে আসছে। এই ব্রেক থ্রু মানে কি? আগের থেকে উন্নতি হওয়া। দেখবেন যে আমরা ক্রিকেট খেলা যারা দেখি, দেখবেন যখন উইকেট পড়ছে না, তখন দেখবেন মাশরাফি এসে একটা উইকেট ফেলে দিচ্ছে, দেখবেন মানে এই যে ধারাভাষ্যকার বারবারই বলে একটা ব্রেক থ্রু, মানে উনি এসে একটা ব্রেক থ্রু দিয়েছেন। আবার অনেক ক্ষেত্রে যখন উইকেট পড়ে না, দেখবেন ওনারা বারবারই বলে একটা ব্রেক থ্রু দরকার, মানে তার নিজের দিকে একটা উইকেট পড়লে কিন্তু নিজের পুরো গেমটা আবার নিজের দিকে হেলে পড়ে, ওইরকম আর কি, ইমপ্রুভমেন্ট দরকার। সো এখানে ব্রেক থ্রু দ্বারা কি বোঝানো হচ্ছে? ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট বোঝানো হচ্ছে, ঠিক আছে? আর ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট বোঝানো হচ্ছে, ঠিক আছে? ওকে, সো বলছি একটা বানান আসছে, এই বানান, ইডিয়মস অফ ফ্রেজ, এই জিনিসগুলো কিন্তু মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো কিন্তু ব্যাংকের একেবারে প্রিয় জিনিস। যদিও মানে এটার কি বলা হয়, অ্যানালজিও থাকে, কিন্তু এখানে আমি অ্যানালজি দেখলাম না, কেন জানি এখন পর্যন্ত পাই নাই। তো এটা একটা ইন্টারেস্টিং বানান, আমি একটু ভেঙে দেই। দেখেন, ডিস সেমি নেশন, ডিসেমিনেশন, এটা হলো এটার অ্যাকচুয়াল বানানটা, ঠিক আছে? সো ডিসেমিনেশন আছে কোথায়, দেখেন একটু বের করি। ডিসেমি, এখানে আইটা নাই, ডিসেমি এটা এখানে ডাউনাস নাই, ডিস আছে, সেমি আছে। ও
এখানে এসি তো ডিসেমি, এখানে ডিসেমিনেশন। বানানে ভালো করবার জন্য যে কাজটি আমাদেরকে করতে হবে, বানানে ভালো করবার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, সবসময় আমরা কি করব, যে কোনো একটা বানানকে এরকম সিলেবাল অনুসারে ভেঙে নিব, ডিসেমিনেশন বা নেশন, ঠিক আছে, যে যার মতো করে একটু ভেঙে নিবেন। বলছে আপনার বাবা কি করে, কিচ্ছু দরকার নাই এই ধরনের কোশ্চেন। একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কেমনি কি করবে সেটা আমি দেখাই দিই। এখানে আপনার বাবা মানে একজন বাপ নাকি, এই দেখেন এই হট তো পাইছেন নাকি, যে কোনো বাবা, ইউর প্যারেন্ট মানে একজন বাপ না, এই বাপ যদি একজন হয়, বাপ যদি একজন হয় এখানে তো দরকার ইজ, এখানে কি আর হবে? আবার এখানে বাপ যদি একজন হয় এখানে অবশ্যই ডাজ দরকার, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা কি এখানে হবে? ঠিক আছে, কথা কি বুঝতে পারছেন? এই দুইটা কেটে দিলাম, ওকে। এখন বলছে এখানে ইউর প্যারেন্টস, এখানে অনেক, এই প্যারেন্টস মানে তো সাবজেক্টটা প্রয়োগ হয়ে গেল না, তার মানে এখানে আর দরকার, এখানে তো আর দেয় নাই, এটা তো হয় নাই। আপনি যখন গ্রামার পারবেন, কোশ্চেন আসলে আপনি মানে এই যে মাতৃত্ব রমজান গেল, বড়ি খাইছেন না কিরকম, সবকিছু একবার ধুমরে মুচড়ে খেয়ে ফেলছেন, তো কোশ্চেন আপনি দেখে খেয়ে ফেলবেন, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, 3/4 অফ দ্য আর্থ সারফেস ড্যাশ ওয়াটার। এটা আমাদের এই যে প্রশ্নটা, এখন তাহলে একটা কথা মনে পড়ছে, কারণ আমি যেহেতু দীর্ঘ সময় অ্যাডমিশন টেস্টের সাথে ইনভলভ ছিলাম, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউনিটে আসা একটা প্রশ্ন, ঠিক আছে। আর এই ব্যাংকের এই সেশনের কোশ্চেনটা কি আর্টস ফ্যাকাল্টি করছে নির্ঘাত, কারণ ওনারাই এই কাজটা বেসিক্যালি করে, ঠিক আছে। একটু আসেন, এটা রিপিট কোশ্চেন যেহেতু। সো এই 3/4 যেহেতু আছে, এটা একটা ফ্র্যাকশন, আর এই ফ্র্যাকশনের ক্ষেত্রে ভার্বটি বসাতে হয় তার পরবর্তী সাবজেক্ট অনুসারে। আমরা জানি ফ্র্যাকশনের ক্ষেত্রে ভার্বটি কিভাবে বসাতে হয়, তার পরবর্তী সাবজেক্ট অনুসারে। ফ্র্যাকশনের ক্ষেত্রে ভার্বটি কিভাবে বসাতে হয়, তার পরবর্তী সাবজেক্ট অনুসারে, ঠিক আছে। সো এই 3/4টা কেটে দিলাম। দা আর্থ সারফেস, দেখেন সাবজেক্টটা সিঙ্গুলার না, সো যদি আপনার সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা কিন্তু কি দরকার, সিঙ্গুলার দরকার। দেখুন এখানে কি সিঙ্গুলার আছে সাবজেক্টটা, ভার্বটা কি এখানে সিঙ্গুলার আছে, এখানে কি ভার্বটা সিঙ্গুলার আছে নাই? দেখেন এই দুটি অপশনে কিন্তু ভার্বটা কিন্তু কি নাই, সিঙ্গুলার নাই। ওকে, এতটুকু নিলাম। এখন এটাও আছে সিঙ্গুলার, এটাও আছে সিঙ্গুলার নাকি, কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। এই কোশ্চেনটা এই 99% ছেলে মেয়ে ভুল করবে, এবং এটা কোথায় ভুল করবে সেটা আমি বি সবাই অ্যান্সার করবে। ঝামেলা হইলো দা আর্থ সারফেস মানে ভূপৃষ্ঠটা, মানে 3/4 ভূপৃষ্ঠ কিন্তু পানি দিয়ে আবৃত। আচ্ছা, এটা কি এই ভূপৃষ্ঠ কি নিজেকে নিজে আবৃত করছে নাকি আল্লাহ পাক আবৃত করছে? এটা অবশ্যই আল্লাহ পাক করছে, এই জন্য বাক্যটা প্যাসিভ মোডে আছে। আর এই প্যাসিভ মানে কিন্তু কি অক্সিলারি ভার্ব প্লাস বি3 লাগবে। প্যাসিভ মানে কি অক্সিলারি ভার্ব প্লাস বি3 লাগবে। ওকে, সো তারপর আমরা দেখি আমাদের পরবর্তী প্রশ্নটি কি আছে। বলছে ইফ ইউ ডেলি, বলছে আপনি যদি কি, এই ডেলি মানে কিন্তু কি জানেন, সময় অপচয় করা। এটা একটা ইডিয়ম, দ্যাট মিনস হলো সময় অপচয়। এটার এক্সাক্ট মিনিং ইংলিশ ওয়ার্ড হলো ওয়াস্ট টাইম। ডেলি এর এক্সাক্ট ওয়ার্ডটা কি, ওয়াস্ট টাইম, ঠিক আছে। ওকে, বলছে আপনি যদি কি করেন, সময় অপচয় করেন, তাহলে কি হবে, ইউ ড্যাশ, আপনি কি কুইকলি কাজ করতে পারবেন, আপনি কি ডিলিজেন্টলি মানে নিরলস ভাবে বা খুবই প্রাণবদ্ধভাবে কাজ করতে পারবেন, আপনি কি হেজিটেট করবেন কাজে, নাকি আপনার কাজটা স্লো হবে? আপনার কাজটা স্লো হবে। আপনি যদি টাইমটা যদি আপনি কিল করে ফেলেন, সময় নষ্ট করলে আপনি কিন্তু কাজটা প্রপারলি মানে রাইট টাইমে করতে পারবেন না, তখন আপনার কাজটা কি স্লো হয়ে যাবে, ঠিক আছে। সো ডু ইউর ওয়ার্ক স্লোলি। ওকে, সো সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা আপনাদের কাছে 2025 সালে অনুষ্ঠিত বাংলাদেশ মানে কম্বাইন্ড 9 ব্যাংকের মানে 8টা ব্যাংক এবং একটা আর্থিক প্রতিষ্ঠান এর 2022 সাল ভিত্তিক যে ওজি বা অফিসার জেনারেলের কোশ্চেনগুলো সলভ করেছি। আপনাদের সবার কাছে পুরো ক্লাসটা কেমন লাগছে একটু জানাবেন, এবং আপনারা যারা ব্যাংকের কোর্স বা ব্যাংক জবের জন্য যারা ট্রাই করতে চান তারা অবশ্যই আমাদের বিদ্যাবাড়িতে বর্তমানে যে ব্যাংকের যে কোর্সগুলো চলছে, ইফ ইউ ওয়ান্না বি আ ব্যাংকার, তাহলে আপনার জন্য দিস ইজ এ রাইট টাইম টু অ্যাডমিট হিয়ার। এবং আমি একজন ব্যাংকার হিসেবে আপনাদেরকে যেটা বলতে চাই, আপনারাও যদি আপনি ব্যাংকে আসতে যদি চান, আপনাকে বলবো আপনি যদি আপনার যদি আমাদের ক্লাসগুলো ভালো যদি লাগে, আগে পরে আপনার যদি আমাদের সার্ভিস গ্রহণ যদি করে যদি থাকেন, যদি ভালো লাগে, ইউ ওয়ান্না বি কাম হিয়ার। ওকে, তাহলে আজকে এতটুকুই। সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ, বি হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস। শুভরাত্রি, থ্যাংক ইউ ভেরি মাচ।